আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করা যায় যে যেখানে আছি আল্লাহর রহমতে ভালো আছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছি কিনা একটু বলতে হবে। ভয়ের কারণ নেই, আমি বাংলা পড়াবো না। ভয়ের কোনো কারণ নেই, আমি বাংলা পড়াবো না। আমরা একটু বলবো সে শুধু ঠিকঠাক আছে কিনা। আমি জাস্ট 2 মিনিট একটু কথা বলবো। অনেকদিন ধরেই আপনাদের সাথে আমার দেখা হচ্ছে না, ভাবলাম যে একটু চেহারাটা দেখা যায়। বলাবান বলে আবার মোটিভেশন হারাই ফেলতেছে। এবং আপনাদেরও কিছু বিচার টিচার আছে, এই বিচার টিচার করার জন্য যেহেতু দায়িত্বভার আমার উপরই পড়ছে, তা সুতরাং এটার বিচার টিচার করার জন্য আপনারা একটু সময় নেব, কেমন? দ্রুত জয়েন হয়ে যাব, হ্যাঁ? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, ওকে, অল ক্লিয়ার। প্রথম কথা হচ্ছে, আমাদের রুটিন আছে সবার হাতে। আমার কাছে মনে হয় থাকার কথা, হ্যাঁ? রুটিন যদি থাকে তাহলে আমরা এখানে দুইটা বিষয় দেখব। একটা হচ্ছে আজকে থেকে বাংলা গ্রামারটা শুরু হচ্ছে। তো অনেকেই সাহিত্যের সম্পূর্ণ ক্লাসই পাইছেন, আবার গত 16 তারিখ থেকে যারা শুরু করছেন তারা হয়তো বা 2-4টা ক্লাস পাইছেন। তা বাকিদের কাজ কি? আবারও সাহিত্যে ব্যাকরণটা শেষ করে আমাদের সিকুয়েন্স অনুসারে আবারও সাহিত্যের লাইভ ক্লাস শুরু হবে। কিন্তু বুদ্ধিমানেরা যে কাজটা করবে, এর ভিতরেই আগের সাহিত্যের ক্লাসগুলা করে নিজেকে আগায় রাখবে। যেহেতু অলরেডি ক্লাস আপনাদের গ্রুপেই আছে, সিক্রেট গ্রুপেই আছে, ফিচার্ডে ক্লাস আছে, যারা বুদ্ধিমান তারা ক্লাসগুলো করে আগেই নিজেকে এগিয়ে রাখবে। এইখানে আপনার কম্পিটিশনের জায়গা, এইখানে আপনার আবেগ নির্ভরতার কোনো জায়গা না। বোঝানো গেল? 23 তারিখ আমাদের যেইটা আছে, 23 এবং 24 তারিখ, হ্যাঁ, আমাদের মূলত রুটিনটা করা তো আমাদের অফলাইন ভিত্তিক। 23 তারিখে যেটা আছে ওই বেসিক আলোচনা, সিলেবাস আলোচনা, এই জিনিসগুলো আপনারা জানেন। তারপরেও আমাদের স্যার ওই ব্যাকরণের কয়টা প্রশ্ন থাকে, 15টা প্রশ্ন থাকে, কি কি পড়বেন না পড়বেন এটা নিয়ে একটু কথা বলবে। 23 তারিখে 24 তারিখে যেটা আছে আমাদের মূল ভাষা, ধ্বনি, বর্ণ, এখান থেকে আমাদের শুরু হবে। অর্থাৎ 23 এবং 24 এই 2টা তারিখের ক্লাস আজকেই হয়ে যাবে। কয় তারিখে? 23 তারিখে। কারণ 23 তারিখে তেমন আলোচনা নাই। বোঝানো গেল? এখন বলতে পারেন যে সাহিত্যের তো অনেক কিছু লেখক বাকি থেকে যেতে পারে, আপনার কাছে থাকতে পারে, কিন্তু লেখক সবগুলো হয়েছে। তারপরেও যদি ধরেন প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু তথ্য বাকি আছে, আমরা ব্যাকরণটা শেষে প্রয়োজন হলে আবার 2টা লাইভ ক্লাস দিয়ে যতটুকু বাকি আছে এটা শেষ করব। এরপর আবার সাহিত্যের প্রথম 1 নাম্বার ক্লাস থেকে শুরু করবো, টেনশন নেই, ঠিক আছে? যতটুকু হয়েছে এতটুকু করেন আগে। তা আজকে আমরা 23 এবং 24 তারিখ এই 2টা ক্লাস আমরা 23 তারিখে কমপ্লিট করা হবে। এবং আগামীকাল আপনাদের বাংলা ক্লাস ছিল, যেহেতু 2টা ক্লাস একই ক্লাসে হয়ে যাচ্ছে, এবং আপনাদের ইংরেজি ক্লাস মিসিং আছে গত বৃহস্পতিবারের। আগামীকাল আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামীকাল আপনাদের রাত 9টায় ইংরেজি ক্লাস নেব ইনশাল্লাহ, ঠিক আছে? আগামীকাল রাত 9টায় আমি ইংরেজি ক্লাস নেব। যেই টপিকটা মিসিং আছে, আপনাদের 2টা টপিক এখন মিসিং আছে, ওই মিসিং টপিকটা নিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে কথা। আরেকটু কথা হচ্ছে, আপনাদের বই চলে আসছে। আমরা 25 তারিখে আমরা হাতে বই পেয়ে যাব। 26 তারিখ কুরিয়ার করে দেবো ইনশাল্লাহ। 26 তারিখ কুরিয়ার করে দিলে 24 ঘন্টার ভিতরে আপনারা বই পেয়ে যাবেন। বইয়ের নিয়মাবলী যাদের, আমি কৃতজ্ঞ সত্যিকার অর্থে, যে আপনি অনলাইনে তো মানুষকে বিশ্বাসই করে না, সেখানে আমি কিস্তিতে ভর্তি নিয়েছি এবং পোস্ট দেওয়ার পরে খুব সম্ভবত এখন পর্যন্ত 140 জন মানে এমনিতেই টাকা পরিশোধ করে দিছে। যেখানে কিস্তি পরিশোধ করলে হয় সেখানে ফুল টাকা অনেকে পেড করে দিছে। একজন টিচার হিসাবে, একজন কি বলেন, একদম ছোটখাটো মেন্টর হিসাবে আমি খুবই অনার্ড ফিল করছি, এবং আমাদের টিম অনার্ড ফিল করছে যে আপনি অনেকেই চাইলে অনলাইনে আপনার ভর্তি আপনি আর টাকা নাও দিতে পারতেন আমাকে। কিন্তু সত্যিকার অর্থেই যে আমি বলেছিলাম যে আমার চোখের দিকে তাকিয়ে স্টুডেন্ট কখনো প্রতারণা করতে পারে না, আর স্টুডেন্টরা এরকম নাই। যারা এরকম করে তারা আসলে স্টুডেন্টই না। আমি বিশ্বাস করব, এবং আমি বিশ্বাস করি মন থেকে আপনাদের দ্বারা ভালো কিছু হবে, বড় কিছু হবে ইনশাল্লাহ প্রিলির পরে। এবং আমরা আরেকটা বলে রাখি, আমরা সিলেবাসটা শেষ করি জানুয়ারির 15, যদি না পারি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমরা রিটেনের ক্লাস শুরু করে দেব ইনশাল্লাহ।
জানুয়ারিতে চেষ্টা করা হবে, যদি না পারি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমরা রিটেনের ক্লাস শুরু করে দেব। এবং বলে রাখা ভালো, আমি বারবার বলছি, পরীক্ষা হয় জুন মাসে, এপ্রিল মাসে মিনিমাম পসিবিলিটি আছে, তা মনে হচ্ছে না জুন অথবা জুলাই মাসে চলে যাবে। তো সুতরাং আমাদের রিটেনটা অনেকটা কাভার করে ফেলতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে ওই যে বাংলার গ্রন্থ সমালোচনা কিভাবে লিখেন, আমাদের সাথে স্যার থাকবেন, এই বিষয়গুলো কথা বলবেন। এবং গুরুত্বপূর্ণ পার্ট যেমন ইংরেজির এসে নিয়ে কথা বলবো আমরা, তারপরে হচ্ছে কিছু জিনিস অনুবাদ কি করে চর্চা করবেন এইগুলো নিয়ে আমি একটু কথা বলে দেবো। এবং প্যাসেজ সলভিং নিয়ে আমি কথা বলে দেবো ইনশাল্লাহ। আমাদের জিকের প্রলয় স্যার আপনাদের কনসেপচুয়াল ইস্যুগুলো নিয়ে কথা বলে দেবে, বোঝানো গেল। তারপরে বিজ্ঞানের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা বলে দেবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবং পরীক্ষা অনেকেই দেন না, ভয়ে পরীক্ষা দিয়েন। আপনার 50% যদি সিলেবাস কাভার থাকে, আমাদের পরীক্ষায় 100 মার্কের পরীক্ষা হয়, আপনি যদি 50-55 পান, তারপরও আপনার যথেষ্ট ভালো প্রস্তুতি আছে, কারণ এই সিলেবাসটা 2 থেকে 3 বার রিভিশন করা হবে। সুতরাং এই বিষয়ে আপনার কনফিডেন্স থাকা উচিত যে আপনার খুব ভালোভাবে শেষ হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আমি আর কথা বললাম না, স্যার অলরেডি চলে আসছে, ক্লাস নেবেন, বসে আছেন, স্যার কথা বলবেন। আরেকটা কথা, যদি কোনো বিষয়ে কোনো কথা থাকে, অনেক সময় ইনবক্সে কথা বললে আমি পাই না, তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার, অথবা আমার নাম্বারে ফোন দিলেই হবে। যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে, যে আপনার একটা এক্সপেকটেশন ছিল যে আমি কবির ভাইয়ার এখানে ভর্তি হলে এইরকম পাবো, কিন্তু পাচ্ছি না, যে বিষয়ে আপনি পাচ্ছেন না, আপনি উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান কল মি। কোনো আপনার মানে আমি কল দিবে, আরে ভাইয়া ব্যস্ত মানুষ, ভাই কিছু বলবে, আরে ভাই কিসের ব্যস্ত মানুষ, আমি তো ব্যস্ত আপনাদেরকে নিয়ে। তো সুতরাং আপনি যদি আমাকে কথা না বলতে পারেন, তো ওই ব্যস্ততার কোনো ভ্যালু নেই আমার কাছে। তো সুতরাং আপনি নির্দ্বিধায় বলতে পারবেন আমার কাছে যে কোনো বিষয়, আমি যথেষ্ট মানে যথার্থ পদক্ষেপ নিব বলে বিশ্বাস করি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর কথা বললাম না, স্যার পড়াবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে আমি আসসালাম জানাচ্ছি, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে রয়েছেন। আলোচনা হবে আজকে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, তাই না? ভাষা, ধ্বনি, বর্ণ, ব্যাকরণের প্রথম ক্লাস। আমরা একটু করতে চেয়েছিলাম, একটা ছিল, তো ওটা বেশি সময় লাগবে না আর কি। সেক্ষেত্রে ব্যাকরণের কোন কোন অংশটা গুরুত্বপূর্ণ, কোথায় কি, এটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। এটা পরে আরেকটা সময় বলবো না। যেমন ধরেন ব্যাকরণের বানানটা খুব গুরুত্বপূর্ণ, বানান থেকে প্রশ্ন আসবেই। কিছু আছে অঙ্কের মতো নাম্বার, যেমন বাগধারা, এক কথায় প্রকাশ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ। আসলে এটা ক্লাসে পড়ানোর কিছু নাই, এটা হলো আপনি একটু ভালো করে পড়লেই, ধরিয়ে দিলে আপনি পড়ে ফেলতে পারলে এখানে অঙ্কের মতো নাম্বার। আবার কিছু আছে যেমন ধরেন সমাসে 2টা ক্লাস নিতে হয়, 2টা ক্লাস না নিলে সমাসটা শেষ করা যায় না। সেক্ষেত্রে আমরা এখানে একটু সমাজটা করতে যাচ্ছি খুব ভালোভাবেই। তো এই বিষয় নিয়ে টোটালি কথা হবে আপনাদের সাথে, আশা করি ঝামেলায় পড়বেন না। তো আমি একটু এটা নিয়ে আমাদের তাহলে লেকচার প্ল্যানটা আপনারা দেখেছেন। ভাষা, ধ্বনি, বর্ণ চ্যালেঞ্জ করে নিলাম, কারণ যেহেতু ফোন আসলে আপনারা বিরক্ত হবেন। একটু সবাই যুক্ত হয়ে গেছে না? ব্যাকরণের প্রথম ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই কবির ভাই তো এতক্ষণ সেই কথাটাই তোমাদেরকে বললো, যে যেটা হয়নি এই গ্রামারের পরেই 2টা ক্লাস নিয়ে আমরা এটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা আরো অ্যানালাইসিস করতেছি, অনেকে বলছে কি কিছু কিছু লেখক কবি মাঝখান থেকে বাকি পড়েছে, আমরা সব অ্যানালাইসিস করে 2টা ক্লাসে, একটা হলো প্রতিষ্ঠান, নাম, ছদ্মনাম, উপাধি, পুরস্কার তিরস্কার, আমরা 2টা ক্লাস এক্সট্রা ক্লাসে আমরা এটা শেষ করে দেবো গ্রামারের হওয়ার সাথে সাথে, ঠিক আছে? এই জন্য কবির আজকে এতক্ষণ কথা বললেন তোমাদের সাথে, যেন এটা নিয়ে কোনো কথা না হয়, ঠিক আছে? ইনশাআল্লাহ। এতক্ষণ তাহলে দেখো ভাইয়া, বোর্ডের দিকে তাকাও। এই যে ভাষা, ধ্বনি, বর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার, বুঝছো? ভাষা, ধ্বনি, বর্ণ। এই যে ধ্বনি, এই ধ্বনি হলো শব্দের ক্ষুদ্রতম অংশ। আর এই ধ্বনি মানে কি বলতো? এই ধ্বনি হলো বৃত্তশালী। আর এই ধ্বনি কি? এই ধ্বনি হলো যুবতী। তুমি গান শুনছো কিন্তু বুঝো নাই। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি, এই ধ্বনি কি? আচ্ছা, কোনো ঝামেলা হবে না, এটাই হয়ে যাবে, সমাধান হয়ে যাবে শীঘ্রই ইনশাল্লাহ। তাহলে গ্রামারটা আমরা শুরু করি, আমাদের মতো শুরু করতে দাও, এরপরে আমরা আসতেছি, ঠিক আছে? যে পর্যন্ত পড়াইছি ওটা সব আগে পড়ে ফেলো। আমরা একটু অ্যানালাইসিস করতে হবে, কারণ অনেকে অলরেডি লিস্ট করেছে, মাঝখান থেকে আহমেদ সফা, বুদ্ধদেব বসু, কে কে বাকি পড়েছে, আমরা সেগুলো ধরে একদম নোট করে তারপরে একদম তুলোধুনো করে দেবো যেগুলো বাকি পড়ছে। আর ওই যে প্রতিষ্ঠান, এটা তো আছেই।
তাহলে দেখো ভাষা, ধ্বনি, বর্ণ, এই ধ্বনি হলো শব্দের ক্ষুদ্রতম অংশ, এই ধ্বনি হলো বৃত্তশালী, এই ধ্বনি হলো যুবতী। তুমি গান শুনছো কিন্তু বুঝতে পারো না ধ্বনি, ঠিক আছে? সোহাগ, চাঁদ, বদনী, ধ্বনি। এখন দেখো এখানে আমি একটু তোমাদেরকে দেখাই, এই বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। যদি প্রশ্ন আসে এই যে উষ্ণ শব্দটির যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত, মূর্ধন্যর সাথে মূর্ধন্য হবে না ইও হবে? একটু বলো তো, উষ্ণ শব্দটির যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? ঝটপট উত্তর দিবা, ঝটপট ঝটপট। এটা সবাই পারবা, এটা ক প্লাস মূর্ধন্য স, পারবা না বলো? এটা হয় ম, এটা হ প্লাস ম। এটা মজার বিষয় কি জানো, বেশ কিছু যুক্তবর্ণ আছে, এটা হয় ম, এই দেখো এটা ইও জ, আর এটা ঠিক উল্টা জ ইও, দুইটা দুই রকম কিন্তু। এটা হলো ইও প্লাস জ, কিন্তু ইও জ কখনো উচ্চারণ হয় না, গঞ্জ, অঞ্জলি, রঞ্জন, খঞ্জনা। এটা হলো জ প্লাস ইও, বিজ্ঞ, বিজ্ঞপ্তি, জ্ঞান, অজ্ঞ। খেয়াল রাখো কিন্তু এটা লাগবেই। আমি হাতে গোনা কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মূর্ধন্য স, মূর্ধন্য, একদম ঠিক। তাহলে দেখো এটা গেল। বেশ কিছু যুক্তবর্ণ আছে, তোমরা আমার সাথে একটু দেখো তো, বাঙালি বানান কোনটা শুদ্ধ? বাঙালি এটা হবে বাঙালি না বাঙালি এটা হবে? আগেরটা না পরেরটা? একটু ঝটপট বলবা। বাঙালি কোনটা শুদ্ধ বলো? বাঙালি আগেরটা না পরেরটা হবে বলো? সরি, দাঁড়াও 10 সেকেন্ড। বাঙালি কোনটা হবে? বাঙালি বানান এটাও হবে না, বাঙালি এটাও হবে না, বাঙালি বানানটা হবে এটা। সবচেয়ে সোজাটা হলো বাঙালি। কেন দেখো, কেন দেখো সেটা একটু দেখাচ্ছি, ঠিক আছে? বাঙালি বানান সবচেয়ে সোজাটা, কেন দেখো? কারণ বেশ কিছু যুক্তবর্ণ আছে একদম সেম, এটা না বুঝলে বাংলা ব্যাকরণে গিয়ে দেখবে খুবই ঝামেলা। এটাও উওগা, খেয়াল রাখো, এটাও উওগা, খেয়াল রাখো। এটাও কয়রা ফলা, এটাও কয়রা ফলা, এটা সেম ফর কয়রা ফলা। এটাও কয়তা, এটাও কয়তা। যদি না বুঝে তাহলে ঝামেলায় পড়ে যাবা। এটাও রয় দীর্ঘকার, এটাও রয় দীর্ঘকার, বাট এটা কিন্তু হয় রিকার, এটাও হয় রিকার। এটা রয়ের ক্ষেত্রে দীর্ঘকার, হয়ের ক্ষেত্রে রিকার। এটাও রয় রস্যকার, দেখো এটাও রয় রস্যকার, এটাও রয় রস্যকার, এটাও রয় রস্যকার, ঠিক আছে? এবার দেখো এটাও কয়তা, এটাও কয়তা, এটাও কয়তা, এটাও কয়তা, ঠিক আছে? এটাও ইয়োস, এটাও ইয়োস, এটাও ইয়োস, এটাও ইয়োস, ঠিক আছে? ওকে, তাহলে এই যুক্তবর্ণগুলো একটু দেখে নিও ভাইয়া, ঠিক আছে? ইয়োস, ইয়োসটা বেশি লাগবে। এই যে বাঞ্ছা, বাঞ্ছিত, বাঞ্ছনীয়, বাকিটা আমি দেখবো না। তাহলে এই যুক্তবর্ণগুলো একটু এক নজর। মজার বিষয় কি জানো, এটাও গয় রস্যকার, এটাও গয় রস্যকার। ভুলে যদি কোথাও দেখো কোনো ভয়ের কোনো কারণ নেই। এটাও হয় রস্যকার হুমায়ুন আহমেদ, এটাও হয় রস্যকার। আমি একটু যুক্তবর্ণ সম্পর্কে একটু ধারণা দিলাম, আমরা ভাষা, ধ্বনি, বর্ণ ক্লাসে চলে যাব, ঠিক আছে? এটা কেন হলো স্যার? এটা কেন হলো স্যার? একটু একটা স্ক্রিনশট নিয়ে যাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, লেখা হয়ে গেলে ওকে বা ডান লিখে দেবা। কয়তা যদি উপরে দেখা না যায় আমি নিচের দিকে লিখে দিই, এটা কয়তা দিকে লিখে দিচ্ছি, কয়তা, এটা কয়তা, এটা ওকে বা ডান লিখে দাও, ওকে এটা ডান। ওকে, বাস। এবার আসো, আমরা যে কথা বলি, এই যে ভাষাটা দেখো, আমরা যে কথা বলি এই কথাটা হলো বাক, এই কথাটা হলো বাক, হ্যাঁ? আর যেটা দিয়ে বলি সেটা কিন্তু যন্ত্র। সন্ধির নিয়মে বর্গের প্রথম ধ্বনিটা তৃতীয় ধ্বনি হয়ে যায়, সেটা হলো, এটা লিখতে হবে না, লিখবো বাকযন্ত্র, বাকযন্ত্র। আমি অর্জিন সহ দেখাবো তোমাদের সময়। এই দেখো, বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক, অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। ধ্বনি সমষ্টিকে, সমষ্টিকে বলা হয় ভাষা। ভাষা কাকে বলে বলতো? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। দাঁড়ি, ওকে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। একটা ডট দেখো, বর্তমান পৃথিবীতে এই তথ্যটা লাগবে। এখন একটা প্রশ্ন করি এই ফাঁকে, বলতে পারবা বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? এটা কিন্তু বাকযন্ত্র, যে এই ষড়তন্ত্র যন্ত্র, এটা বাকযন্ত্র, ঠোঁট নাক পর্যন্ত বাকযন্ত্র অংশ।
বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ফুসফুস এবং জিহ্বা। বাকযন্ত্রের মধ্যে মনে রাখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ফুসফুস এবং জিহ্বা। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। বর্তমান পৃথিবীতে প্রায় 3,500-এর উপর 3,500-এর উপর বর্তমান পৃথিবীতে প্রায় 3,500-এর উপর ভাষা প্রচলিত রয়েছে। বর্তমান পৃথিবীতে প্রায় 3,500 ভাষা প্রচলিত রয়েছে। নেক্সট দেখো, ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান কত বলো তো? দিক দিয়ে বলো, কে বলতে পারবা বলো তো? যা আসবে তাই লিখতে হবে। বাংলার স্থান কত বলো তো? বাংলার স্থান ষষ্ঠ। ঠিক আছে, ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান ষষ্ঠ। নতুন বইয়ে জানি ষষ্ঠ, নতুন বইয়ে জানি কত বলো তো? ষষ্ঠ। তাহলে সপ্তম না, ষষ্ঠ। নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ অনুযায়ী এটা ষষ্ঠ ভাইয়া। সাধারণ জ্ঞানে এক এক বই এক এক রকম, কিন্তু বাংলার ক্ষেত্রে তোমাকে ষষ্ঠ লিখতে হবে প্লিজ। 1 মান্দারিন, 2 স্প্যানিশ, 3 ইংরেজি, 4 ওখানে বলা আছে আরবি, 5 হিন্দি, 6 বাংলা। মান্দারিন, স্প্যানিশ, ইংরেজি, আরবি, হিন্দি, বাংলা। তাহলে ষষ্ঠ হলো বাংলা, ষষ্ঠ। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এটা হয়ে গেছে কিন্তু 3,500। পুরানো বই কিন্তু আবার 2,500 ছিল, এই জন্য একটা বিসিএস ছিল 2,500 ভুলে। এবার আসো ধ্বনি। ধ্বনি হলো উচ্চারণ বা আওয়াজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। উচ্চারণ বা আওয়াজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। তাহলে বর্ণ কাকে বলে? বর্ণ বলো তো? বর্ণ ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। তাহলে উচ্চারণ বা আওয়াজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি, আর ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। ওকে, এখন গুরুত্বপূর্ণ একটা নোট লিখবো। সেই নোটটা লেখার পরে আমি এটাকে তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। নোটটা খুব গুরুত্বপূর্ণ। এই নোট থেকে হুবহু একবার না, দুবার না, বেশ কয়েকবার প্রশ্ন আসছে। নোট দেখো, এই নোটটি আমি অরিজিনটাও দেখাবো আজকে তোমাদের। নোট দেখো, ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপকরণ। এটা একটু লিখে নিই, পরে বলতেছি উপাদান আর উপকরণের মধ্যে তফাৎ কি। ভাষার মূল উপকরণ বর্ণ। ভাষার মূল উপাদান ধ্বনি, আর ভাষার মূল উপকরণ হলো বাক্য। এটা হলো বাক্য। উপাদান ধ্বনি বা বর্ণ। ধ্বনি একটা চিহ্ন, বর্ণ ভাষার মূল উপকরণ বাক্য। আর একটা তথ্য তোমাকে লিখতে হবে, বাক্যের মৌলিক অংশ শব্দ। তাহলে ভাষার মূল উপাদান কি বলতো? ভাষার মূল উপাদান হলো ধ্বনি বা বর্ণ। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হলো বাক্য। বাক্যের মৌলিক অংশ হলো শব্দ। তাহলে আবার বলো, ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হলো ধ্বনি বা বর্ণ। ভাষার মূল উপকরণ হলো বাক্য, আর বাক্যের মৌলিক অংশ হলো শব্দ। এখন প্রশ্ন হতে পারে উপাদান আর উপকরণের মধ্যে তফাৎ কি? দেখো, আমার হাতে একটা কলম আছে, এটা একটা লেখার উপকরণ। কি কি উপাদানে গঠিত হয়েছে? কালি, প্লাস্টিক, নানান উপাদানে গঠিত একটি উপকরণ।
আমার হাতে একটি কলম আছে, এটা একটা লেখার উপকরণ। কি কি উপাদানে গঠিত হয়েছে? কালি, প্লাস্টিক, নানান উপাদানে গঠিত একটি উপকরণ। নানান উপাদানে গঠিত একটি উপকরণ, ঠিক আছে? তাহলে ভাষার মূল উপাদান হলো ধ্বনি বা বর্ণ, আর ভাষার মূল উপকরণ হলো বাক্য। বাক্যের মৌলিক অংশ হলো শব্দ। এখন প্রশ্ন হতে পারে উপাদান উপকরণ ক্লিয়ার। পরীক্ষায় ধ্বনি বর্ণ দুইটি আসলে ধ্বনি দিবা, কারণ ধ্বনি আগে আসছে, আর ধ্বনি আসলে ধ্বনি বর্ণ। ক্লিয়ারে পারত। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বুঝে ফেললে অবশ্যই। আচ্ছা, গুড, ডান। গেল, এটা হয়ে গেছে না? থ্যাংক ইউ। এবার আসো যেটা সোজা কথা, বাংলা ভাষায় দুই প্রকার ধ্বনি রয়েছে। ধ্বনি রয়েছে, এক স্বরধ্বনি, আর দুই ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষায় দুই প্রকার ধ্বনি রয়েছে, এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? বাংলা ভাষায় দুই প্রকার ধ্বনি রয়েছে, কি? এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জন ধ্বনি। এখন একটা কথা শোনো, ধ্বনি সংকেতের বর্ণ আগেই বলেছিলাম, যদি পরীক্ষা আসে ব্যঞ্জনে কিন্তু আকার হবে না, খেয়াল রেখো। যদি আসে আমরা বানান একটা এক্সক্লুসিভ ক্লাস দেবো, তখন একদম তুলোধুনো করে দেবো। সবচেয়ে দুঃখজনক কি জানো, আমি প্রাইমারি শিক্ষকদের ক্লাস নিলাম, ওনারা সবাই এটিও আর কি 350 প্লাস আর কি, বাট 320 জন মতো বসতেছিল। এর মধ্যে একজনও বাংলা বর্ণমালার 50টি বর্ণ শুদ্ধ করে উচ্চারণ করতে পারলো না। তো আমি যখন বললাম তাহলে এক একজন এক এক রকম, হাটু ভাঙ্গাদা, কান্দে বাড়িদা, হাটকাড়া, মূর্ধন্যসা, বয়শূন্যরা, ডয়শূন্যরা, যে যার মতো বলছে। আমি বললাম তাহলে আপনারা আমাদের বাচ্চাদেরকে কি শিখেছেন? আমার বললো আপনি শিখাই দেন। তাহলে গত 20 বছর ধরে কি শিখেছেন সেটা আগে বলেন। কেউ কেউ 20 বছর ধরে শিক্ষকতা করতেছেন। পরে বললো স্যার আমাদের তো এমন কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ নাই যেখানে বাংলা বর্ণমালাগুলো আমাদের শুদ্ধ করে শেখানো হয়। তাহলে বাংলা বর্ণমালা শুদ্ধ করে বলতে পারে না এটা। তাহলে বাংলা বর্ণমালায় মোট বর্ণ হলো 50টি। মোট বর্ণ হলো 50টি। এর মধ্যে 11টি হলো স্বরবর্ণ। 11টি কি বলতো? স্বরবর্ণ। তাহলে 39টি কি বলতো? 39টি ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? বাংলা বর্ণের মোট বর্ণ হলো 50টি, এর মধ্যে 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? এর মধ্যে 32টি পূর্ণমাত্রা, 32টি পূর্ণমাত্রা, 8টি অর্ধমাত্রা, আর 10টি হলো মাত্রাহীন। তাহলে 50টি হলো। তাহলে বাংলা বর্ণমালায় মোট বর্ণ হলো 50টি। এর মধ্যে 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জন বর্ণ। ওকে, এর মধ্যে 32টি পূর্ণমাত্রা, 8টি অর্ধমাত্রা, আর 10টি মাত্রাহীন। তাহলে 50টি হলো। কেউ কেউ বলে স্যার এর মধ্যে স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, আলাদা করে দেন। সেটা আমরা আলাদা করে দেব, অবশ্যই আলাদা করে দেব। দেখো, তার আগে স্বরধ্বনিটা কাকে বলে সেটাকে দেখো। স্বরধ্বনি দেখো, ফুসফুস তাড়িত বাতাস। ভালো করে দেখো, ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যেতে, ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যেতে, যদি ফুসফুস তাড়িত বাতাস মুখের থেকে বেরিয়ে যেতে যদি কোথাও বাধাপ্রাপ্ত বা আঘাতপ্রাপ্ত না হয়,
আঘাতপ্রাপ্ত না হয়ে যে সকল ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরধ্বনি। কি বলছি বলতো? ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যেতে যদি কোথাও বাধাপ্রাপ্ত বা আঘাতপ্রাপ্ত না হয় যে সকল ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরধ্বনি। তাকে বলা হয় স্বরধ্বনি। ঠিক আছে? স্বরধ্বনি। আচ্ছা, আমি তো পর্যাপ্ত সময় দিচ্ছি তোমাদেরকে, লিখতে পারলো না কেন? আচ্ছা, সমস্যা নেই, পরে আবার এটা তো গ্রুপে রেকর্ড থাকবে, একটু টেনে নিয়ে দেখো ওইখানে না কোন জায়গায় ঝামেলা হচ্ছে। স্বরধ্বনি। এবার দেখো ভাইয়া, কার। এবার দেখবা কার কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। যেমন আ সমান সমান আকার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ফুসফুস তাড়িত বাতাস মুখ থেকে বেরিয়ে যেতে যদি কোথাও বাধাপ্রাপ্ত বা আঘাতপ্রাপ্ত না হয়ে যে সকল ধ্বনি আছে তাকে বলা হয় স্বরধ্বনি। আর কাকে বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্তকে বলা হয় কার। যেমন আ সমান সমান আকার, আ সমান সমান আকার, এটা হলো স্বরধ্বনি। ঠিক আছে? ওকে, এবার আসো একটা কথা বলি, একটা কথা তোমরা জেনে নিবা। যতকার ব্যঞ্জনের পর, স্যার বুঝি নেই, ভালো করে বুঝান। যতকার ব্যঞ্জনের পর, যেমন ধরো তুমি, যেমন দেখো এদিকে তাকাও। আচ্ছা, আমি এটা আগে একটু শক্ত করে নিই, তারপর তোমার জন্য একবারে সুবিধা। যতকার ব্যঞ্জনের পর, এটা মাথায় রেখো তুমি। ঠিক আছে? যতকার ব্যঞ্জনের পর, এটা হলো ধ্বনি বা বর্ণ, এটা হলো ধ্বনি বা বর্ণ, আর এটা হলো সংক্ষিপ্ত রূপ। ধ্বনি বা বর্ণ সংক্ষিপ্ত রূপ। যেমন ধরো অ অ অ অ অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, এই জন্য অকে বলা হয় লীন, বিলীন বা নীলিন। যেমন আমরা একটু পরে এটা ডিটেলস আলোচনা করব। যেমন অকে বলা হয় লীন, বিলীন বা নীলিন। আচ্ছা, অয়ের সংক্ষিপ্ত রূপ নেই, আয়ের সংক্ষিপ্ত রূপ বলতো আয়ের সংক্ষিপ্ত রূপ আকার। হ্রস্বর সংক্ষিপ্ত রূপ দেখো, এটা পূর্ণমাত্রা কিন্তু হ্রস্বর সংক্ষিপ্ত রূপ রস্বীকার। এই আর কয়েক মিনিটের মধ্যে একটা জিনিস শিখেছি, দাও। দীর্ঘ সংক্ষিপ্ত রূপ দীর্ঘিকার, হ্রস্বর সংক্ষিপ্ত রূপ হ্রস্বকার, দীর্ঘ সংক্ষিপ্ত রূপ দীর্ঘকার, রির সংক্ষিপ্ত রূপ বলতো রিকার, এর সংক্ষিপ্ত একার, ওইকার,
আরে আমার তো আর জায়গা নেই, আরে আরে, একটু উপরে উঠিয়ে দিই, দাঁড়াও একটু উপরে উঠিয়ে দিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। কারণ ওইটা আবার পরে নামাই দেবেন, দরকার নেই। এ ওইকার ও, ও কার, এটা তোমরা এমনি পারবা, এটা না দেখলেও পারবা। আর ও, এটা হলো ঔকার, ঔকার। ঠিক আছে, মজার বিষয় হলো এই কার হলো 10টি, কার কি 10টি, আর এই স্বরবর্ণ 11টি। স্বরবর্ণ কি বলতো? স্বরবর্ণ হলো 11টি। এই স্বরবর্ণের প্রথম 6টি পূর্ণমাত্রা। স্বরবর্ণের প্রথম 6টি কি বলতো? স্বরবর্ণের প্রথম 6টি পূর্ণমাত্রা। প্রথম 6টি, স্বরবর্ণের প্রথম 6টি, প্রথম 6টি, এই যে স্বরবর্ণের প্রথম 6টি, প্রথম 6টি পূর্ণমাত্রা। ঠিক আছে, আর এই যে একটি আছে না, একটি, এই একটি হলো অর্ধমাত্রা। এটি কি বলতো? অর্ধমাত্রা। আর এই যে 4টা, এই যে 4টা, এই 4টা হলো, এই 4টা হলো, এই 4টা হলো মাত্রাহীন, মাত্রাহীন। স্বরবর্ণের প্রথম 6টি পূর্ণমাত্রা, একটি অর্ধমাত্রা, বাকি 4টা, বাকি 4টা মাত্রাহীন। তাহলে স্বরবর্ণের প্রথম 6টা পূর্ণমাত্রা, একটি অর্ধমাত্রা, বাকি 4টা মাত্রাহীন। ঠিক আছে, এখন যদি তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, খুব মনোযোগ দিয়ে শোনো, একটা কথা জিজ্ঞেস করি, কারণ ওরা অনেকে ভুল করেছে পরীক্ষায়, যে বাংলা বর্ণমালায় মোট মাত্রাহীন, বাংলা বর্ণমালায় মোট মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি? বলো। ওরা মোট দেখে 10টি দিয়ে দিয়েছে, কিন্তু 6টি হবে, কারণ স্বরবর্ণে 4টি, ব্যঞ্জনে তাহলে 6টি হবে। তাহলে বাংলা বর্ণমালায় মোট অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? একটি। বাংলা বর্ণমালায় মোট মাত্রাহীন বর্ণ কয়টি? পূর্ণমাত্রা বর্ণ কয়টি? 32টি। কারণ এবার স্বর ব্যঞ্জন আলাদা করে বলি নেই। সুতরাং যেভাবেই প্রশ্ন আসে পরীক্ষায় যেন ঘুরে ফিরে পারো, পরীক্ষায় যেন ঘুরে ফিরে পারো। ঠিক আছে, 6 6 6 6 6 4। ঠিক আছে, তাহলে ঘুরিয়ে ফিরে হলেই হবে। এখন তোমাদেরকে একটা কথা শেখাচ্ছিলাম, মনে আছে? যত কার ব্যঞ্জনের পর, যত কার, দেখো তার আগে একটা জিনিস দেখো, অ কিন্তু সবার সঙ্গে আছে। দেখো, ওকে বিলীন বলা হয়, নিলীন বা লীন, এটা একটু লিখে নাও। অ সবার সঙ্গে, দেখুন ক, অ উচ্চারণ। অনেকে জিজ্ঞেস করে হর্ষন্ত কখন হয়? ওই যে যুক্ত বলে হর্ষন্ত হয়, কেন? অ হয় না তো, কেন হয় না? ব্রহ্মপুত্র, হ অমপুত্র না, ব্রহ্মপুত্র, যে হ অ হচ্ছে না, ব্রহ্মপুত্র, অ হচ্ছে না বলে এই যে দেখো, ক খ অ ত অ ত, ক অ ক, খ অ খ, ত অ ত। ঠিক আছে, অ অ, তাহলে তোমাকে বলা হবে, অকে বলা হয় লীন, বিলীন বা নিলীন। অ সবার সঙ্গে আছে, ক খ ত, আর অ না হলে কি হয়ে যেত না? অকে বলা হয় লীন, বিলীন বা নিলীন। অ সবার সঙ্গে, ক খ ত চ প অ ল। ঠিক আছে, আর তাহলে পারবা, কিন্তু অনেক কোনো ঝামেলা নেই। বাকি যেটা আছে সেটা আমি দেখাচ্ছি। তাহলে যত কার ব্যঞ্জনের পর, দেখো এটা কিন্তু পরে হয়, এটা আগে হয়, পরে হয়, নিচে হয়, তিনটা নিচে, আগে হয়, আগে, দুপাশে, দুপাশে। তোমাকে মনে রাখতে হবে যত কার ব্যঞ্জনের পর, যত কার ব্যঞ্জনের পর, আগে হোক, পরে হোক, নিচে হোক, দুপাশে হোক। যেমন দেশে, দেশে আগে কি এ, আগে কি এ, এ দ এ স, আগে এ দ এ স, আগে দ, তারপরে এ, এরপরে স, এরপরে এ। লেখার সুবিধার অংশ আগে চলেছে, দেশে। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো, গো। ঠিক আছে, আগে কি বলতো? আগে হলো এ বেউ, আগে হলো ও ব, আগে ব, তারপরে ও। লেখার শূন্য সে দুপাশে চলে বউ। যত কার ব্যঞ্জনের পর, যত কার ব্যঞ্জনের পর। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো কিনা একটু বলো না? আমি একটা শব্দ লিখি, দেখো, এটা না বুঝলে কিন্তু বানানে ঝামেলায় পড়ে যাবো আমরা, ধ্বনি পরিবর্তনে ঝামেলায় পড়ে যাবো, এমনকি সন্ধিতেও ঝামেলায় পড়ে যাব। নত্য সত্য বিধানও লাগবে অকার অন্ত হলে। ইতি, দেখো আগে কি,
এটি লাস্ট কিন্তু ধরুন ভাইয়া, আগে কি ই, তারপর কি তুমি বলবা ই, ই ত না, আগে হ্রস্ব তারপরে ত, এরপরে ইতি, লেখার সুবিধা আগে চলেছি ইতি, যতকার ব্যঞ্জনের পর, যতকার ব্যঞ্জনের পর, ঠিক আছে। ইতি, এ তো গুড। বিলকিস ঠিক আছে, শাহিন একদম ঠিক, ইতি। তাহলে যতকার ব্যঞ্জনের পর, এই কথাটা যেন সারা জীবন মনে থাকে এরপর থেকে। এবার আসো ঝামেলাটা কোথায়। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তারপরে আমি বুঝাই। বলো তো যৌগিক স্বরধ্বনি কয়টা, বলো যৌগিক স্বরধ্বনি কয়টা, যৌগিক স্বরধ্বনি কয়টা, বলো যৌগিক স্বরধ্বনি কয়টা, বলো যৌগিক স্বরধ্বনি কয়টা, বলো বলো বলো, এই বলো না যৌগিক স্বরধ্বনি কয়টা। কেউ বলছে 25টা, কেউ বলছে 2টা। আচ্ছা আগে দেখো, দেখো 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 দেখো, আগে দেখো এটা মশা করতে, দেখো মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি 7টি। কি কি মৌলিক স্বরধ্বনি 7টি? কি দেখো, অ, অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও, এ, এটা মৌলিক স্বরধ্বনি 7টি। এতে যাবে আবার এটা কখনো কখনো এভাবে কি উচ্চারণ করে, এটাকে এরকম উচ্চারণ করে তবে এটা শুদ্ধ পরেরটা, বুঝছো? দেখো আজকে পরে আর কেউ বলবা না যৌগিক স্বরধ্বনি 2টি, যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরধ্বনি 25টি। আর একটা দেখো যৌগিক স্বরবর্ণ 2টি, ওই এবং ও। যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরবর্ণ 2টি। আর একটা তথ্য নিয়ে নাও, যৌগিক, আমি তো তোমাদের কথা শুনতে পারবো না, একটু পরে যে প্রশ্ন করবো লিখতে হবে না, তোমরা আমার সাথে উত্তর দিবা, পরে মিলাবো যে ঠিক আছে কিনা, বুঝছো? আমি প্রশ্ন করবো, তোমার সাথে উত্তর দিবা, লিখতে হবে না, আমি মিলাবো যে ঠিক আছে কিনা, পরে মিলিয়ে নিবা আমার সঙ্গে যে ঠিক আছে কিনা, ঠিক আছে। যৌগিক স্বরের অপর নাম, অপর নাম দ্বিস্বর। যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি 25টি। আর যৌগিক স্বরবর্ণ 2টি, যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরবর্ণ 2টি। কতটি? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন আছে, বলো। লেখা শেষ, মৌলিক নিয়ে একটু পরে আলোচনা করি। বলো যৌগিক স্বরধ্বনি কয়টি? বলো যৌগিক স্বরবর্ণ কয়টি? কতটি যৌগিক স্বরের লিখিত রূপ বাংলায় নেই? বলো বলো যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরবর্ণ কয়টি? আচ্ছা যৌগিক স্বর অপর নাম কি বলো তো, যৌগিক স্বর অপর নাম কি? যৌগিক স্বরধ্বনি হলো 25টি, যৌগিক স্বরবর্ণ হলো 2টি। যৌগিক স্বর অপর নাম কি? দ্বিস্বর। যৌগিক স্বর অপর নাম কি বলো তো? দ্বিস্বর। গুড। এখন আমাকে বলো দ্বিস্বর ধ্বনি কয়টা, বলো তো দ্বিস্বর ধ্বনি।
তাহলে দৃশ্যর বর্ণ কয়টা? তাহলে বলো তো যৌগিক স্বরের অপর নাম কি? আচ্ছা যৌগিক স্বরধ্বনি যদি 25টা, তাহলে দৃশ্যর বর্ণ কয়টা? আচ্ছা বলো তো তাহলে দৃশ্যর, আচ্ছা এই যে উল্টাপাল্টা বলছি তোমাদেরকে, বলছিলাম কি আমার সাথে উত্তর দিবা পরে। শোনো, যদি যৌগিক স্বরধ্বনি আসে তাহলে অবশ্যই 25টা, যদি দৃশ্যর ধ্বনি আসে তাহলে 25টা। ধ্বনি আসলে 25টা, যৌগিক স্বরধ্বনি আসলে 25টা, দৃশ্যর ধ্বনি আসলে 25টা। যদি আসে যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি। দৃশ্যর বর্ণ কয়টা? 2টি। তাহলে যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরবর্ণ 2টি, যৌগিক স্বর অপর নাম হলো দৃশ্যর। তাহলে দৃশ্যর ধ্বনি কয়টি? দৃশ্যর ধ্বনি হলো 25টি, আর দৃশ্যর বর্ণ হলো 2টি। দৃশ্যর বর্ণ হলো 2টি। যৌগিক স্বর অপর নাম কি বলতো? দৃশ্যর। যৌগিক স্বর অপর নাম কি বলতো? দৃশ্যর। যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরবর্ণ 2টি। কতটি যৌগিক স্বরের লিখিত রূপ নেই? 23টি। কতটি যৌগিক স্বর লিখিত রূপ নেই বলতো? 23টি। তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি। কতটি যৌগিক স্বর লিখিত রূপ বাংলায় নেই? 23টি। এবার দেখো, তাহলে দৃশ্যর ধ্বনি হলো 25টি, যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরবর্ণ 2টি। যৌগিক স্বর অপর নাম কি? দৃশ্যর। ঠিক আছে, ক্লিয়ার? কাজ শেষ। কতটি যৌগিক স্বর লিখেছেন? 23টি। এখন প্রশ্ন হতে পারে, স্যার ওই 23টি কোথায় গেল একটু বুঝাবেন? হ্যাঁ বুঝাচ্ছি আমি। ওই 23টি কোথায় গেল দেখো, এটা লিখবে না কিন্তু, লেখার সময় লিখি কি আমরা? ম অ না, লেখার সময় লিখি ম অ না, উচ্চারণ করি ম অয় না। লেখার সময় লিখি না ও আ, উচ্চারণ করি না ও আ। খাওয়া, এই যে লেখো দাওয়া, একটা বয়ের মতো সঙ্গে দাওয়া 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 দাও, দা ও আ হবে, দাওয়া, একটা বয়ের মতো আছে দেখো, দাওয়া। এগুলো হলো এই যৌগিক স্বরধ্বনি। এগুলো ধ্বনি বিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই আবিষ্কার করেছেন। এই যে ধ্বনি এবং এই যে বাকি 25টি 23টি, এটা আবিষ্কার করেছেন ধ্বনি বিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই। মনে থাকবে না? ধ্বনি বিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই, ওটি নিয়ে কাজ করেছেন তিনি। তাহলে যৌগিক স্বরধ্বনি 25টি, 23টি লিখিত রূপ বাংলায় নেই। 23টির কোনো লিখিত রূপ বাংলায় নেই। ক্লিয়ার? হ্যাঁ বলো। এখন আমরা এই নিয়ে একটু কাজ করব তোমাদের সাথে। আসলো কোথা থেকে, তাই না? আজকে কোথাও যাবে না, অনেক পড়া আছে কিন্তু, অনেক কোথাও যাবে না, অর্জিন সহ আজকে দেখাবো। দেখো স্বরধ্বনি 60টি, পারবা মৌলিক অ আ হ্রস্ব হ্রস্ব এ ও এ কোথা থেকে আসলো কিছু, এটা হলো ধ্বনি কিন্তু বলা আছে। দেখো ধ্বনি কোথা থেকে? এক, 11, দেখো 11, 13, তেলা পোকা, খেমটা, ঢ্যাপসা, ভ্যাপসা। এই
এটা একটা মৌলিক স্বরধ্বনি, 1, 11, 13, তেলা পোকা খ্যামটা ঢ্যাপসা। তাহলে এটা একটা মৌলিক স্বরধ্বনি, মনে থাকবে। এই মুখের উচ্চারণ অনুযায়ী দেখো অটাকে দুই রকম হয়। কখনো কখনো এদিকে, আর এই অংশটা একটু দেখো প্লিজ। কখনো কখনো বিবৃত, আর একটা হলো সংবৃত। সংবৃত এটা হলো ধ্বনি বা বর্ণ। অধ্বনি, এ ধ্বনি। কখনো কখনো এর মতো উচ্চারণ হয়, ও এর মতো উচ্চারণ হয়। খেয়াল করে কিন্তু দুই রকম প্রশ্ন হতে পারে, কোনটা ও এর মতো, ও এর মতো, কোনটা বিবৃত, কোনটা সংবৃত। বিবৃত স্বাভাবিক, সংবৃত। এর ক্ষেত্রে উল্টাটা, কখনো কখনো এর মতো হয়, ওই যে কখনো কখনো এর মতো হয়, আবার কখনো কখনো এর মতো হয়। দেখো, অনেক সাধনার পরে মনে রবে কি না রবে, দেখো রবে। কিন্তু তুমি কি বলো, অতুল বলো, অতুল না, অতুল। কারণ তুমি কি কবি বলো না কবি বলো, তুমি কি বই বলো না বই বলো, দই বলো না দই বলো। কারো নাম কলি থাকলে তুমি বলবা, এই কলি শোন, তুই আমার প্যানের সয়। সে বলবে, যা, আমি তোর সাথে নয়। কিন্তু দেখো আমরা উচ্চারণ করি, অতুল, কবি, সই, দই, নই, কলি, কড়ি। এখানে ও এর মতো উচ্চারণ হয়, কিন্তু ও এর মতো উচ্চারণ হচ্ছে, এটা সংবৃত কিন্তু। ঠিক আছে, ঠিক দেখো, এটা দেখো, এর মতো দেখা। একটি একটি বাংলাদেশ, এখন শুনবেন 21শে সংবাদ, 21শে। তাহলে এর মতো উচ্চারণ হলে বিবৃত, ও এর মতো হলে সংবৃত, এর মতো হলে বিবৃত, এর মতো হলে সংবৃত। ঠিক আছে, এভাবে হাসলে আমি লজ্জা পাই না। কলি, ঠিক আছে। তাহলে ক্লিয়ার কিনা বলো তো? এই যে বাচ্চারা যখন খেলে না, যদি এরকম অয়ের মতো উচ্চারণ করে, যদি অয়ের মতো, কি হয় জানো, কড়ি দিয়া পাতলাম দই, কলি আমার কেমন সয়, তাই হতো না? কিন্তু কি হয়, কড়ি দিয়ে পাতলাম দই, লিখছি কিন্তু কড়ি, উচ্চারণ কড়ি দিয়ে পাতলাম দই, কলি আমার কেমন সই। তুমি খেয়াল করছো কখনো এর মতো হয়, ও এর মতো হয়। তাহলে দেখো, এর মতো হচ্ছে, ও এর মতো হচ্ছে, খেয়াল করো কিন্তু। তাহলে এটা শেষ কিন্তু, তাদের একটা স্ক্রিনশট দাও। আজকে ব্যঞ্জন নিয়ে কথা আছে, আজকে সবাইকে দেখাবো বাংলা ছবির নায়িকারা কে কোথায়। মৌসুমী, মুনমুন, ময়ূরী, স্বপ্নুর, পপি, অরুণা বিশ্বাস, ঝুমকা, জয়া, বর্ষা। কার 10টা কিন্তু, কার কয়টা জানো, কার 10টা, কার কয়টা 10টা, আর ব্যঞ্জন 6টা, ফলা 6টা। কার 10টা বলো, কার 10টা, ব্যঞ্জন 6টা, কার 10টা, ব্যঞ্জন 6টা, কার 10টা, ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। সবাই এবার হাসছে, ওয়াও। ব্যঞ্জন ধ্বনি, এখন শুনবেন 21শে সংবাদ। ব্যঞ্জন ধ্বনি, দেখো, ফুসফুস তাড়িত বাতাস, ফুসফুস তাড়িত বাতাস, তাড়িত বাতাস। টানা সাহিত্য নিতে আমি একটু বোরিং হয়ে যাচ্ছিলাম, একটু বৈচিত্র্য দরকার, তাই না বলো? আবার নিব ইনশাল্লাহ। ফুসফুসতারিত বাতাস, মুখ বিবর থেকে, বাতাস মুখ। আর গ্রামার যদি সবগুলো ক্লাস করো আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। বাসার সামনে সাইনবোর্ডটা নাই দেবে, এখানে বাংলা পড়ানো হয়, ঠিক আছে। মুখ বিবর থেকে, মুখ বিবর থেকে ফুসফুস তাড়িত বাতাস, মুখ বিবর থেকে বেরিয়ে যেতে, বেরিয়ে যেতে যদি ফুসফুসের বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যদি কোথাও না কোথাও, কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত, কমা বাধাপ্রাপ্ত, কমা আঘাতপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত বা ঘর্ষণপ্রাপ্ত, এটা মনে রেখো। এই সংজ্ঞাটা আসলে তখন ব্যঞ্জন লিখবো, উত্তরটা ব্যঞ্জন। ফুসফুস থাকে, বাতাস ছেড়েছে কি, ফুসফুস, ঠিক আছে। বাতাস জোরে চালে কি হয়, মহাপ্রাণ, ওটা পরে আসতেছি। বেরিয়ে যদি কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত বা ঘর্ষণপ্রাপ্ত হয়ে, ঘর্ষণপ্রাপ্ত হয়ে যে সকল ধ্বনি উচ্চারিত হয়,
যে সকল ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যেতে যদি কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত বা ঘর্ষণপ্রাপ্ত হয়ে যে সকল ধ্বনি হচ্ছে তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। যেন আমি লিখছি ফলা, এইটা দেখে একজন লিখছে দলা, আগে বোকা, আমার এটা ফ বলে দয়ের মতো হয়ে গেছে, ফলা। দেখো ফলা কাকে বলে? ফলা। ছোট বাচ্চা বলে কি ফলা, এরকম দেখো বলে ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। যেমন জ সমান জ ফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। যেমন জ সমান জ ফলা, জ ফলা। ফলা কয়টি? ফলাসাইটি। দেখো ফলাসাইটি কি জফলা বফলা, বফলা, এটা কাটা কিন্তু, জফলা বফলা মফলা রফলা ও নফলা। একটা মজার জিনিস শিখবে এখন। ফলা কয়টি? ফলাসাইটি কি ফলা হচ্ছে সাইটি কি জফলা বফলা মফলা রফলা লফলা ও নফলা। ফলা কয়টি? ফলাসাইটি কি জফলা বফলা মফলা রফলা লফলা ও নফলা। ফলা কয়টি? ফলাসাইটি কি জফলা বফলা মফলা রফলা নফলা। এখন একটা ঝামেলা আছে কিন্তু, দেখো লেখা শেষ, এটা লেখা শেষ কিনা দেখো, একটা ঝামেলা আছে কিন্তু। তাহলে আমি এটা উঠাবো না, একদম মুছে ফেলবো। দুটো জিনিস শিখাতে হবে এখন জরুরি ভিত্তিতে। জরুরি সংবাদ। হয়েছে কিনা বলো না, ও দুষ্টামি করো না, তাড়াতাড়ি করো, বলো যে হয়েছে কিনা। হ্যাঁ জি স্যার হয়েছে। এটা হয়েছে কিনা? ফলাসাইটি জফলা বফলা মফলা। এই হয়েছে? হ্যাঁ বলো। ফলা কয়টি? ফলাসাইটি। জফলা বফলা 1 2 3 4, পফলা মফলা রফলা লফলা ও আরেকটা তো লিখতে হবে না, লফলা ও নফলা। সাইটি জফলা বফলা মফলা রফলা লফলা লফলা। ও লিখছো কিনা? 6টা লিখছো কিনা? হ্যাঁ বলো। জফলা ব ম র ল ন। হ্যাঁ জি স্যার। জফলা বফলা মফলা রফলা। এখন সমস্যাটা কোথায় দেখো, এই যে দেখো গোজ্জ, কিন্তু জয়ের উচ্চারণ হবে না, এটা কিন্তু জয়, মূলত এটা কিন্তু জ, কিন্তু গোজ্জ হয় না, গদ্য পদ্য সদ্য, এখানে এটা দুঃখ হয়, দুইবার হয়, ঠিক আছে, এটা এটা ঝামেলা নেই। সমস্যাটা কোথায় স্যার? সমস্যা র নিয়ে দেখো। এই যে তরক সংক্ষিপ্ত হলে তর্ক, আগে র রেফ হবে। বকর পরের র রফলা হবে। আগের র রেফ পরের র রফলা হবে। যেমন আর্দ্র, এই যে দয়ের আগে একটা দয়ের পরে একটা, আর্দ্র, আগের র পরের র, আর্দ্র। আজ বাতাসে আর্দ্রতা ছিল, আর্দ্রতা না, আর্দ্র। আগের র রেফ পরের র রফলা, আগের র রেফ পরের র রফলা, ঠিক আছে, মনে থাকবে। আগের র রেফ পরের র রফলা, আর্দ্র। এইটা একটু মনে রাখলে হবে, কারণ এটা আমাদের নত্য সত্য বোঝানো লাগবে, বানানো লাগবে। এটা শুধু বোঝানোর জন্য। র রেপ দেখলি বুঝো আগে একটা র আছে, আর রফলা দেখলি বুঝো এরপরে একটা র ছিল, ওইটা র আর হয়ে গেছে। এখন একটা ছক করব, এই ছকটা সবাই করবা আজকে, সব নায়িকাদেরকে দেখবো, কোন নায়িকা কোন নায়কদের সঙ্গে যুক্ত হবে সেটা আমরা দেখবো, ঠিক আছে? রেডি হও সবাই, ছকটা নিখুঁতভাবে করো আগে, দরকার করলে পরের পেজে আমরা করবো। বর্গ স্কোয়ার, দেখো বর্গ খুব দ্রুত করবা, এখান থেকে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে একটা হবে, ভুল করে হলে হবে, ভুল করে হলেও প্রশ্ন হবে। আচ্ছা আরেকটু বেশি নিক, সমস্যা কি, তাই না? বর্গ,
এটা আগে লেখো বর্গ, বর্গ লেখো, তাহলে আমি আরেকটা লাইন বেশি পাবো। বর্গ লিখে নাও, বর্গ স্কোয়ার, বর্গ, বর্গ। একদম পুরো বোর্ড জোড়া করলাম কিন্তু। বর্গের নাম, এটা অঘোষ, এটা ঘোষ, এটা ঘোষ, এটা বর্গের নাম অঘোষ ঘোষ। এটা দেখো উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান নাম, বুঝছো? এটা অল্প প্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। এটা দেখো অল্প প্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, এটা নাসিক্য, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য। বর্গের নাম ক বর্গ, ক বর্গ, সরি চ বর্গ, ট বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। বর্গের নাম ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ঠিক আছে? অঘোষ। উচ্চারণের নাম দেখো, এটা ক, ক খ গ ঘ উ, খেয়াল করো, চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্তন্য, প ফ প ফ ব ভ ম। এটা কণ্ঠ ধ্বনিটার নাম কি বলতো? কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি। এটা তালু, তালব্য ধ্বনি। এটা মূর্ধা বা দন্তমূল, ধ্বনিটার নাম হলো মূর্ধন্য ধ্বনি বা দন্তমূলীয় ধ্বনি। এটা দন্ত, ধ্বনিটার নাম হলো দন্ত ধ্বনি। এটা ওষ্ঠ, ধ্বনিটার নাম হলো ওষ্ঠধ্বনি, ওষ্ঠধ্বনি। কি একটা স্কিল। আচ্ছা, এটা কি হয়ে গেছে করা? দেখো লেখাটা হয়ে গেলে ওকে বা ডান লিখে দেবা। এইটার উপরে আজকে অনেক আলোচনা আছে। আশা করি এটা হয়ে গেলে অনেক ঝামেলা দূর হবে, অনেক ঝামেলা, অনেক সাধনার পরে। নো হয়নি না এখনো? না স্যার, আচ্ছা হয়ে যাক।
তাড়াহুড়োর দরকার নেই, সময়ের থেকে জীবনের। ওকে, রবিকুল হয়েছে, আচ্ছা ডান। 3-4 জন হয়ে যাচ্ছে, বাকি ওদের একটু হয়নি, কি একটু অপেক্ষা করো শোনা। সবার হয়ে যাক, সবার হয়ে যাক, সবার হয়ে যাক, সবার হয়ে যাক, সবার হোক। ডান 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 ডান। আচ্ছা, যাদের হয়ে গেছে তাদেরকে একটা কথা বলি, শোনো। এবার আমি একটু লাল কালির কলম নিই, বুঝছো? প্রথম কথাটা শোনো, এটা উচ্চারণ স্থান কিন্তু কণ্ঠ, আর ধ্বনিটা হলো কণ্ঠধ্বনি। উচ্চারণ স্থান কণ্ঠ, ধ্বনি যেমন কণ্ঠধ্বনি, জফলা হবে, এমনি কণ্ঠে জফলা নেই কিন্তু, নাউন অ্যাডজেক্টিভ। এটা উচ্চারণ তালু, বাট ধ্বনিটা তালব্য ধ্বনি। কোথায় তালব্য আমি দেখাচ্ছি। এটা মূর্ধা বা দন্তমূল, মূর্ধা বা দন্ত, এটার নাম হলো মূর্ধন্য ধ্বনি বা দন্তমূলীয় ধ্বনি। এটা দন্ত, এটা দন্তধ্বনি, এটা ওষ্ঠ, এটা ওষ্ঠধ্বনি, ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, 10 সেকেন্ড ভাইয়া। দেখো, এই যে যাদের লেখা হয়ে গেছে তারা এখানে হাত দাও। দেখো, এটা একটা উঁচু জায়গা পাবে, ভাইয়ারা পাবে, আপুরা পাবে না, তাই বলে মন খারাপ করো না। এটাকে বাংলাতে বলে স্বরতন্ত্রী, ইংরেজিতে ভোকাল কর্ড, কেউকে এটাকে অ্যাডামস অ্যাপেলও বলেন, অ্যাডামস অ্যাপেল। কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় এই স্বরতন্ত্রীতে একটা সূক্ষ্ম কম্পনের সৃষ্টি হয়। স্বরতন্ত্রী কাব্যে, যখন কাব্যে তখন ঘোষ, না কাঁপলে অঘোষ। পরীক্ষার খাতায় যদি কম্পন না এসে অনুরণন আসে, এটি সেম ফরেও, অনুরণিত হলে ঘোষ, অনুরণিত না হলে অঘোষ। তাহলে কাঁপলে ঘোষ, না কাঁপলে অঘোষ। অনুরণন হলে ঘোষ, অনুরণিত না হলে অঘোষ। তাহলে যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, কাঁপে, তাহলে ঘোষ, আর অনুরণিত না হলে হবে অঘোষ। কাঁপলে ঘোষ, না কাঁপলে অঘোষ। হিসাব বিজ্ঞান পড়তেছি না, অনেকটা তাই। তাহলে কাঁপলে ঘোষ, না কাঁপলে অঘোষ। খেয়াল রেখো, যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি থাকবে, ফুসফুস বাতাস ছেড়ে দিল, তার চাপ বেশি থাকলে ভপ্রাণ, আর চাপ কম থাকলে অল্প প্রাণ বা স্বল্প প্রাণ। যে সকল ধ্বনি উচ্চারণের সময় কিছু বাতাস নাক থেকে বেরোয়, সেটা নাসিক্য ধ্বনি। যেটা কণ্ঠ থেকে উচ্চারিত হবে, কণ্ঠ, তালু থেকে হলো তালব্য, মূর্ধা বা দন্তমূল থেকে হলে মূর্ধন্য ধ্বনি বা দন্তমূলীয় ধ্বনি। দাঁতের আরেকটা নাম দন্ত, দন্ত থেকে হলে দন্তধ্বনি, আর ওষ্ঠ থেকে হলে ওষ্ঠধ্বনি, ঠিক আছে? এখন আমার সঙ্গে বলো, বলো ক খ। কয়ে বাতাস কম, ক্ষয়ে বেশি, কিন্তু কাঁপে নাই। ক খ, কাঁপে নাই, কিন্তু কাঁপাকাঁপি। গ ঘ উ। ক খ, কয়ে বাতাস কম, ক্ষয়ে বেশি, কিন্তু কাঁপে নাই। ক খ। গ ঘ উ, কম বেশি, কম বেশি নাকে, তবে পরের তিনটেই কিন্তু কাঁপে, পুরো কণ্ঠ থেকে। পরের ধ্বনিটা যখন উচ্চারিত হবে ঠিক তালব্য, তালু থেকে, এটা হলো তালব্য ধ্বনি। দেখো, চ ছ, চ ছ, জ ঝ ইয়, চ ছ, জ ঝ উ, এটা তালু থেকে তালব্য। পরের ধ্বনিটা উচ্চারণের সময় মূর্ধা বা দন্তমূল থেকে আসবে একটা মূর্ধন্য ধ্বনি বা দন্ত লয়। দেখো, ট ঠ, ট ঠ, ড ঢ ন। এবার দন্ত থেকে হচ্ছে হলে দন্ত ধ্বনি, ত থ, দ ধ ন। এরপর ওষ্ঠ থেকে ওষ্ঠধ্বনি, প ফ, প ফ, ব ভ ম। তাহলে দেখো, তাহলে দেখো, ভাইয়া এদিকে তাকাও, এখন আমার সঙ্গে তোমরা বলো, উচ্চারণ করো। দেখো, ক খ, কাঁপে নাই কিন্তু, কম বেশি। গ ঘ ও, ভালো করে খেয়াল করো, কিন্তু পারলে উচ্চারণ করো, না হলে। ক খ, কথা না বলে তোমরা অতিরিক্ত কথা বলো না গ্রুপে নিজে, তাহলে হয় কি অন্যদের মনোযোগটা নষ্ট হয়। প্লিজ অন্য কোনো কমেন্ট করো না, প্রয়োজনের বাইরে কোনো কমেন্ট করো না, প্লিজ। দেখো, ক খ, গ ঘ ও, কম বেশি, কম বেশি নাকে, তবে পরের তিনটে কিন্তু কাঁপে। আর পুরো ধ্বনিটি উচ্চারিত হচ্ছে কোথায় থেকে? কণ্ঠ থেকে। দেখো, ক খ, গ ঘ ও। এরপরের বর্গটা যখন মধ্যভাগ ভাজায় তালুতে লাগবে, তালব্য ধ্বনি। দেখো তুমি, চ ছ, চ ছ, জ ঝ ইয়,
ইয়র সময় নাকের রাস্তা বন্ধ করলে হবে না, এই জন্য হয়নি। পরেরটা মূর্ধায় বা দন্ত মনে লাগবে, দেখো ট বলো, ট শক্ত একটা জায়গায়, ওটা মূর্ধা হবে, দেখো ট ঠ ড ঢ ন। এরপর দাঁতে লাগবে দন্ত ধ্বনি, দেখো ত থ দ ধ ন। এরপর ওষ্ঠে লাগবে ওষ্ঠধ্বনি, দেখো প ফ ব ভ ম, প ফ ব ভ ম, এটা হলো ওষ্ঠধ্বনি। ও তাই তো, পিডিএফটা আজকাল দাঁড়াও, ভালো কথা বলছো, এটা কেউ একটা মনে করলেই হয়তো, খালি মেলটা করলে। ধরো কবির ভাইকে এখনই বলেছি মেল নাম্বারটা আমাকে দিয়ে রাখতে, আমি সেন্ড করব। ক খ গ ঘ ও। এখন দেখো বোর্ডের দিকে তাকাবা, এদের একটা মার্ক করে রাখো, দেখো এক, অন্য কালি দেই নাহলে দেখবা না, 1 2 3 4 5, তুমি বুঝো 1 2 3 4 5 কেমনে বুঝবে স্যার? দেখো প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিটা অল্প প্রাণ, প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিটা অল্প প্রাণ, তুমি মনে রাখবা কি হবে, 1 3 বেজোর যেরকম অল্প প্রাণ, ক চ ট ত প গ জ ড দ ব। প্রতি বর্গের 1 এবং 3 অল্প প্রাণ, অর্থাৎ বাতাসের কম, ক চ ট ত প গ জ ড দ ব, 1 3 অল্প প্রাণ, ঠিক আছে। প্রতি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিটা মহাপ্রাণ, খ ছ ঠ ত ফ খ ছ ঠ ত ফ ঘ জ ড ধ ব। তাহলে 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ। প্রতি বর্গের পঞ্চম ধ্বনিটা নাসিক্য ধ্বনি, কীভাবে দেখো, ও ইয় মূর্ধন্য দন্তন্য ম। তাহলে 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ, পঞ্চম নাসিক্য। 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ, পঞ্চম নাসিক্য, পঞ্চম নাসিক্য, ঠিক আছে। ওষ্ঠ একদম ঠোঁট। তাহলে তুমি মনে রাখবা 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ, পঞ্চম। এখন দেখো প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিটা অঘোষ, তুমি মনে রাখবা কী হবে, সরকারি চাকরিতে যখন যায় প্রথম 2 বছর ভালোই থাকে, ঘুষ খায় না, অঘোষ। 3 বছর থেকে ঘুষ খাওয়া শুরু হলো, 3 4 5 ঘুষ খায় বলে ঘোষ, ঠিক আছে। তাহলে 1 3 অল্প প্রাণ বেজোর, 2 4 জোর মহাপ্রাণ, পঞ্চম নাসিক্য। 1 এবং 2 অঘোষ, 3 4 5 ঘোষ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো সবার আগে বাতাস ছেড়েছে কি ফুসফুস, লাগছে কোথায়, কণ্ঠে, কত চমৎকার দেখো। এই জন্য ক বর্গের ধ্বনিগুলো সব কণ্ঠধ্বনি, ক খ গ ঘ ও। আর একটু সামনে তালু বলে দেখো, চ বর্গের ধ্বনিগুলো সব তালব্য ধ্বনি, চ ছ ঝ ঝ ই ও। আর একটু সামনে মূর্ধ বলে, ট বর্গের ধ্বনিগুলো সব মূর্ধন্য ধ্বনি, ট ঠ ঢ ঢ ন। এবার আর একটু সামনে দন্ত বলে, ত বর্গের ধ্বনি সব দন্ত ধ্বনি, ত থ ধ দ ন। এবার আরেকটু সামনে ওষ্ঠ বলে, প বর্গের ধ্বনি সব ওষ্ঠ ধ্বনি, প ফ ব ভ ম। এবার আরেকটু সামনে কোনো জায়গা নাই বলে বর্গে আর কোনো ধ্বনিও নাই। ওকে, ডান। এখন প্রশ্ন কীভাবে আসতে পারে স্যার, বোর্ডের দিকে তাকাবেন, কেউ ডানে বামে উপরে তাকাবেন, আমি যেখানে মার্কার ধরবো ঠিক সেইখানে তাকাবেন। প্রশ্ন আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এখানে। দেখো আজকের পর আর ঝামেলা হবে না, বলো ডানে বামে উপরে কোন দিকে তাকাবে না, বলো এটা কি অল্প প্রাণ না মহাপ্রাণ, ওদিকে তাকাবে না কিন্তু, বলো অল্প প্রাণ না মহাপ্রাণ, ঘোষ না অঘোষ, কোন বর্গের ধ্বনি, উচ্চারণের স্থান কোথায়, ধ্বনিটার নাম কি, এটার নাম হলো মূর্ধন্য ধ্বনি বা দন্তমূলীয় ধ্বনি, ড না। ধ্বনিটার উচ্চারণ হলো ড, ধ্বনির উচ্চারণ হলো ড, বাট ধ্বনিটার নাম হলো মূর্ধন্য ধ্বনি বা দন্তমূলীয় ধ্বনি। আমি তাকাইতে নিষেধ করেছিলাম, কিন্তু বলার সাথে সাথে তোমরা ডানে বামে তাকাইছো, কারণ কি জানো, যাই তাকাইছো সমস্যা নেই, আমি প্রশ্নের ধরনটা বললাম যে কোনটা, এখান থেকে অনেক ধ্বনি আসছে, কোনটা নাসিক ধ্বনি আসছে, কোনগুলো কোনগুলো ওষ্ঠধ্বনি আসছে, অজস্র প্রশ্ন আসছে এখান থেকে, অজস্র প্রশ্ন, ঠিক আছে। ওকে, এবার বোর্ডের দিকে তাকাও,
সমস্যার সমাধান হয়নি এখনো। আচ্ছা, আর একটা মজার বিষয় কি জানো, একটা জিনিস দেখাই, এই যে তোমরা একটু লিখে নিতে পারো, এটা একটা চমৎকার তথ্য আছে। সুসংহত মৌল শব্দে, আচ্ছা এটা একটু পরে দেখাই, না হলে যাও আগে যেটা দেখবা সেটা দেখো। ক থেকে ম পর্যন্ত, ওটা একটু পরে দেখাই, সময় থাকলে দেখাবো। ক থেকে ম পর্যন্ত যে 25টা ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও না কোথাও স্পর্শ করে বলে এই 25টি স্পর্শ ধ্বনি, এই কথাটা যেন মনে থাকে, স্পর্শ ধ্বনি। তাহলে ক থেকে ম পর্যন্ত 25টা ধ্বনি মুখ উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও না কোথাও স্পর্শ করে বলে স্পর্শ ধ্বনি। ঠিক আছে, অন্তঃস্থ জ, বয়বিন্দুরা, ল, এই তিনটাকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি। অন্তঃস্থ ধ্বনি, অন্তঃস্থ মানে কি, মাঝে, মধ্যে, ভিতরে, অন্তঃস্থ। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ, এই ধ্বনিগুলো থেকে বলা হয় উষ্ম ধ্বনি। উষ্ম ধ্বনি, এর মধ্যে প্রথম তিনটি ধ্বনি উচ্চারণের সময় সাপের মতো একটা স উচ্চারণ, এটাকে বলে শীষ ধ্বনি। এটাকে বলা হয় শীষ ধ্বনি। শীষ ধ্বনি। এই যে ডয় বিন্দুরা এবং ঢয় বিন্দুরা উচ্চারণের সময় একটা তাড়নার সৃষ্টি করে, এটা হলো তাড়নজাত ধ্বনি। তাড়নজাত ধ্বনি। রকে বলা হয় কম্পনজাত ধ্বনি। র কম্পনজাত ধ্বনি। লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। আর অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না বলে সে হলো পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ। আর খণ্ডতা আসলে তয়ের খণ্ডরূপ, হলন্ত রূপ বা হসন্ত রূপ। খণ্ডতা আসলে তয়ের খণ্ডরূপ, হলন্ত রূপ বা হসন্ত রূপ। ঠিক আছে, এবার বোর্ডের দিকে তাকাও আর একবার করে দেখবা। দেখো, থ্যাংক ইউ। ক থেকে ম পর্যন্ত 25টা ধ্বনি উচ্চারণের সময় লিখবা আর দেখবা। উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও না কোথাও স্পর্শ করে বলে এই 25টা ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। এই 25টা ধ্বনি কী ধ্বনি নামে পরিচিত? স্পর্শ ধ্বনি। তাহলে বর্গের 25টা ধ্বনি কী ধ্বনি নামে পরিচিত? স্পর্শ ধ্বনি। মনে থাকবে, স্পর্শ ধ্বনি গেল। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ উচ্চারণে একটা উষ্ম বাতাস বের হয় বলে এটাকে উষ্ম ধ্বনি বলে। স, হ, এর মধ্যে প্রথম তিনটি ধ্বনি উচ্চারণ, আবার দেখো স্পর্শ ধ্বনি এবং উষ্ম ধ্বনির মাঝের ধ্বনিগুলোকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি। অন্তঃস্থ হলো মাঝে, মধ্যে, ভিতরে, অন্তঃস্থ ধ্বনি। উষ্ম ধ্বনির প্রথম তিনটা ধ্বনি উচ্চারণ সাপের মতো শীষ ধ্বনি। ডয় বিন্দুরা এবং ঢয় বিন্দুরা অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে না পারে, এটা তাড়নজাত ধ্বনি। এগুলো হ্যাঁ, তো ধ্বনি বর্ণ একই, উচ্চারিত হলে ধ্বনি দেখো, হাকে দেখো। ডয় বিন্দু তাড়নজাত ধ্বনি, র কম্পনজাত ধ্বনি, ল পার্শ্বিক ধ্বনি, এগুলো সব ধ্বনি। কিন্তু সব ধ্বনি, কিন্তু এটা বর্ণ কেন হলো? কারণ এগুলো উচ্চারণ হওয়ার পর লেখা হয় আর একটা লেখার পর উচ্চারিত হয়। খেয়াল করো, ওগুলো বর্ণ। ঠিক আছে, ধ্বনি বলবো, সবগুলো ধ্বনি, কোনো বর্ণ বলে কোনো কথা নেই, ওইখানে বর্ণ যেখানে বর্ণ আছে। আর খণ্ডতা আসলে যেহেতু ধ্বনিটা বর্ণ দিয়ে বুঝাইতে হয় তাহলে বোঝানো হয়েছে। খণ্ডতা আসলে তয়ের খণ্ডরূপ, হসন্তরূপ বা হলন্তরূপ, বাংলায় খণ্ডিত ব্যঞ্জন একটি খণ্ডতা। এগুলো সব ধ্বনি, বাট এই একটা জায়গায় বলতে হয় বর্ণ। ঠিক আছে, এই দেখো, এই যে তয়ে হসন্ত দিলে যাই হয় সেটাই খণ্ডতা, আর কিছুই না। খণ্ডতা, তয়ের খণ্ডিত ব্যঞ্জন একটি খণ্ডতা। তাহলে আশা করি এই অংশটা আমরা বুঝাতে পেরেছি আপনাদেরকে। এবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমি এটা মুছে ফেলি যেটা তখন বলতে চেয়েছিলাম। দেখেন দ্রুত, আচ্ছা যদি আসে বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। চর্যাপদের বয়স কত? 1000 বছর। বাংলা সাহিত্য কত বছরের পুরানো? 1000 বছর। এর নামই তো হলো 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা।
হাজার বছর, মনে থাকে যেন। এগুলো মূলত পাল আমলে, আচ্ছা ওটা দেখাচ্ছি। এবার আসো, এবার দেখে দেখো, দেখো সুসংহত, সুসংহত মৌল শব্দে, সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের, সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো, সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বর্গের বাকি, ওই ধরনের বাকি ধ্বনিগুলোর সাথে যুক্ত হয়। সুসংহত মৌল শব্দে, সুসংহত মানে কি, যেটাকে আর ভাঙানো যায় না, অর্থপূর্ণ। আর মৌল মানে কি, যেটাকে ভাঙানো যায় না। সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বর্গের বাকি ধ্বনিগুলোর সাথে যুক্ত হয়। খেয়াল রেখো, যেমন দেখো এই যে ক, খ, গ, ঘ, উ, দেখো এই যে কি হবে, ক দিয়ে অঙ্ক, দেখো এই যে অঙ্ক, ও ঠিকই ক এর সাথে যুক্ত আছে। খেয়াল রেখো, এখানে কিন্তু অনুস্বার হলেই ভুল হবে। অঙ্ক যদি তুমি লেখো অনুস্বার দিয়ে, এটা ভুল হবে কিন্তু। খেয়াল রেখো, পঙ্খী, দেখো পঙ্খী, গঙ্গা, গঙ্গা, এই যে দেখো লঙ্ঘন, ঠিক আছে। ক, খ, গ, ঘ, দেখো স, স, জ, ঝ, ইয়, ঠিক এই দেখো চ, ছ, জ, জ, ইয়, দেখো অঞ্চল, অঞ্চল, এই যে বানসা, অঞ্চল বানসা, এই যে গঞ্জ, গঞ্জ, এই যে ঝঞ্ঝা, ঠিক আছে, এটা লাগবে। ক, খ, গ। এবার দেখো ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ন, তাহলে এটা কিন্তু চ, ছ, এটা ছ, খেয়াল রেখো। এই যে দেখো এইখানে সব মূর্ধন্য হবে, যেমন কণ্ঠক, দেখো এটা কিন্তু মূর্ধন্য, কারণ ট বর্গে যুক্ত হবে মূর্ধন্য। কণ্ঠ মূর্ধন্য, এই দেখো দণ্ড মূর্ধন্য, টুণ্ড, এখন বলবো স্যার টুণ্ড মানে কি, টুণ্ড মানে ন্যাড়া, টুণ্ড মানে কি ন্যাড়া, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ দন্তন্য, ত বর্গে দন্তন্য। আমার সন্তান যেন থাকে, সন্তান, গ্রন্থ, আনন্দ, দেখো আ নন্দ, এই দেখো গন্ধ, ট, ঠ, ড দন্তন্য, ত, থ, দ, ধ দন্তন্য। এবার দেখো প, ফ, ব, ভ, ম একসাথে, দেখো সম্পা, স, ময় পেকার সম্পা, ল, ময় ফ, লম্ফ, ল, ময় ব, লম্ব। এবার সবই সম্ভব, অসম্ভব কোনো কিছু নেই, সম্ভব। তাহলে ক, খ, ঘ, গ, ঘ, ক বর্গের সব উ হবে, চ বর্গের সব ইয় হবে, ট বর্গের সব মূর্ধন্য হবে, ত বর্গের সব দন্তন্য হবে, প বর্গের সব ম হবে। ক্লিয়ার? ওটা তো বাংলা আলাদা, ওটা তো যুক্ত মিললে না, কখনো ওখানে হবে না। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করেছ। বাংলা বানানটা এরকম হওয়া উচিত ছিল, দেখো বাংলা, কিন্তু সংবিধান প্রসিদ্ধ শব্দ সবসময় সংবিধানের শব্দ, বাংলা তবে বাঙালি। খেয়াল রেখো, বাংলা এটা হবে, কারণ সংবিধান প্রসিদ্ধ বানান সবসময় সংবিধানের মতো হবে। তো উপরে দেখা যায় না, না এটা বাংলা, আমি আমারও দেখাচ্ছি, এই যে বাংলা বানানটা এটা হবে, তবে বাঙালি বানানটা এটা হবে। সংবিধান প্রসিদ্ধ বানান সংবিধানের মতোই হবে সবসময়, সংবিধান প্রসিদ্ধ বানান সংবিধানের মতোই হবে, বাংলা তবে বাঙালি। ঠিক আছে? তাহলে সুসংগত মৌল শব্দ। এখন আরও কাজ আছে একটু, আমাকে আর কয়েকটা মিনিট সময় দাও, আর 10-11 মিনিট সময় দাও, একটু দ্রুত করবো আমরা। আমি এটাকে কিন্তু মুছে ফেললাম, ওকে লিখে দাও বা ডান লিখে দাও, দ্রুত ঝটপট, ওকে ডান, ওকে ডান, ওকে ডান, ওকে ডান।
ও পরাশ্রয় বর্ণ লিখেছিলাম সবগুলো ধ্বনি। ওকে, তাহলে সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গে, এটা খেয়াল রেখো কিন্তু, এটা লাগবেই বানানোর একটা গুরুত্বপূর্ণ। এবার দেখো এই যে লিপিটা, আমরা যখন লিপিটা লিখতেছি এটা কোথা থেকে আসছে খেয়াল রেখো, এটা ব্রাহ্মী লিপি, এটা হলো ব্রাহ্মী লিপির উৎসটা আর কি। ভারতীয় অধিকাংশ লিপির উৎস ব্রাহ্মী লিপি, বাংলা লিপির উৎস ব্রাহ্মী। এটা দুইটা অংশ দেখো, একটা ধরো তুমি এটা খরষ্ঠী, এই যে একটা খরষ্ঠী, এই লিপিটা ডান দিক থেকে লেখা হতো, যদি আসে ভারতীয় কোন লিপি ডান দিক থেকে খরষ্ঠী, এটা হয় কিন্তু ব্রাহ্মী, এটা কুটিল, এটা কুটিল। এই ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে। দেখো ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির উদ্ভব। এখন কথা হলো, আরো কয়েকটা কথা বলবো, এরপরে বেশি লিখতে হবে না। ব্রাহ্মী লিপি কুটিল বাংলা। এখন যদি আসে কোন সম্রাট, এটা কোথায় পাওয়া গেছে, কোন সম্রাট তার অনুশাসনগুলো ব্রাহ্মী লিপিতে লিখতেন? সম্রাট অশোক, মনে থাকবে, সম্রাট অশোক। সম্রাট অশোক তার অনুশাসনগুলো ব্রাহ্মী লিপিতে লিখতেন। কোন সম্রাট তার অনুশাসনগুলো ব্রাহ্মী লিপিতে লিখতেন? সম্রাট অশোক। ব্রাহ্মী লিপি, ঠিক আছে। ব্রাহ্মী লিপির দুইটা, একটা কুটিল একটা খরষ্ঠী। কুটিল রূপ থেকে বাংলা লিপির উদ্ভব, ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির উদ্ভব। কোন সম্রাট তার অনুসরণ? সম্রাট অশোক। অশোক গাছের তলে, ঠিক আছে। হ্যাঁ বলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন এই যে লিপির মানে মুদ্রা, বাংলা মুদ্রাক্ষরের জনক, এই যে আমরা মুদ্রণ করি যে অক্ষর, এই মুদ্রাক্ষরের জনককে জানো, মনে আছে? চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স বাংলা মুদ্রাক্ষরের জনক হলেন চার্লস উইলকিন্স, আর তাকে সহায়তা করেছিলেন পঞ্চানন কর্মকার। অপশনে চার্লস উইলকিন্স না থাকলে অবশ্যই পঞ্চানন কর্মকার দিবা। বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস পঞ্চানন কর্মকার। সম্রাট অশোক তার অনুশাসনগুলো ব্রাহ্মী লিপিতে লিখতেন, ওখানে ওনার শিলালিপিতে পাওয়া গেছে ব্রাহ্মী লিপি। সম্রাট অশোক তার অনুশাসনগুলো ব্রাহ্মী লিপিতে লিখতেন। কোন সম্রাট তার অনুশাসনগুলো ব্রাহ্মী লিপি লিখতেন? সম্রাট অশোক তার অনুশাসনগুলো ব্রাহ্মী লিপি, অনুশাসন বুঝো, আদেশ। এবার দেখো, হ্যাঁ অনেক ভালো একটা প্রশ্ন করেছো, ওটা আমরা দেখাচ্ছি। তার আগে একটু এটা দেখে নাও, ভাইয়া 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 অনেক ভালো প্রশ্ন করছে তরিকুল ইসলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, প্রশ্নের জন্য ধন্যবাদ। এবার এদিকে তাকাও, দেখো আমরা যে ভাষাটা, এটা কীভাবে আসছো? ইন্দো ইউরোপীয়। যদি আসে বাংলা ভাষা, কোন মূল ভাষা? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় দুইটা অংশ, একটা হলো কেন্তুম, একটা হলো কেন্তুম। এই ভাষার চ্যাপ্টারটা অনেক বড় রে, বুঝছো? যেটা টু দ্য পয়েন্টে দরকারটা দেখাইছি, কিন্তু ওই যে তুমি যেটা বলছো, ওই যে স্বরের কিছু উচ্চারণ আছে, উচ্চারণের ক্ষেত্রে কোথায় কোন অবস্থান থাকে, এটা উচ্চ উচ্চ মধ্যম নিম্ন মধ্য নিম্ন, এই আর কি স্বরের উচ্চারণটা। এটা কোথায় কীভাবে দেখাবো, এটা ছক করে দেবো নে। কেন্তুম শতম, একটা কিন্তু একটা হলো শতম। এই শতম থেকে কি আসছে দেখো, ইন্দো ইউরোপীয় দুইটা অংশ, একটা কেন্দ্র একটা শতম। এই শতম থেকে যেটা আসছে এটা হলো প্রাচীন ভারতীয় আর্য, ভারতীয় আর্য। এখান থেকে যেটা হলো, এটা হলো মধ্য ভারতীয় আর্য।
দেখো একটু সরে গেছে, এখন ঝামেলা হচ্ছে। প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, এখান থেকে হলো নব্য ভারতীয় আর্য। নব্য ভারত ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য। এখন বাংলা ভাষা যদি আসে, প্রশ্নটা কি হতে পারে দেখো, দিচ্ছি 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 দিব, দেখো ওটাও দিব, 10 সেকেন্ড সময় দাও। আগে এটা একটু দেখো শখটা, এবার ওটা দিচ্ছি। আজকের পর আশা করি আর ঝামেলা হবে না, ঠিক আছে? যতক্ষণ লাগে আমি আছি, ছায়া হয়ে তবু পাশে রইব। ভাইয়া ওকে দিব। মধ্য নব্য ভারতীয় আর্য, ভারতীয় আর্য, এখান থেকে আছে প্রাকৃত, এটা থেকে আসে কি প্রাকৃত, এটা হলো প্রাকৃত। এটা প্রাকৃত থেকে এরপরে যেটা হয়, প্রাকৃত থেকে যেটা হয় সেটা হলো অপভ্রংশ। এটা হলো অপভ্রংশ, অপভ্রংশ। তারপরে যেটা হয়, আর একটু নিচে দেখো, সপ্তম প্রাচীন মধ্য নবভারত প্রাকৃত অপভ্রংশ। এরপরে দেখো বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী। তার নিচে যেটা হয় বাংলা অসমীয়, আসামের ভাষা, বাংলা অসমীয়। এখন যদি আসে প্রশ্নটা যদি হয়, দেখো বোর্ডের দিকে তাকাও, যে বাংলার সহোদর ভাষা কোনটি? যদি প্রশ্ন হয় বাংলার সহোদর ভাষা কোনটি, তুমি চোখ বন্ধ করে বলবা অসমীয়, দ্যাট মিনস আসামের ভাষা। যদি আসে বাংলার সহোদর ভাষা কোনটি, তাহলে তুমি চোখ বন্ধ করে বলবা অসমীয়, দ্যাট মিনস আসামের ভাষা, ঠিক আছে? যদি আসে বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি, তাহলে বলো বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী। তাহলে বাংলার সহোদর ভাষা কোনটি? অসমীয় বা আসামের ভাষা। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি বলতো? বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী, ঠিক আছে? বঙ্গ কামরূপী। আর যদি আসে দেখো বাংলা ভাষার সৃষ্টি হয়েছে কোন ভাষা থেকে, তুমি বলবা প্রাকৃত ভাষা থেকে, তুমি বলবা প্রাকৃত ভাষা থেকে। তাহলে বাংলার সহোদর ভাষা কোনটি? অসমীয়। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? বঙ্গ কামরূপী। বাংলা ভাষার সৃষ্টি হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত, প্রাকৃত, প্রাকৃত ভাষা থেকে, খেয়াল করো। আর যদি আসে বাংলা ভাষা ইন্দোরীয়, প্রাকৃত কি সেটা আসতেছি। বাংলা ভাষা ইন্দোরীয় কোন শাখার অন্তর্গত? শতম। আর বাংলা ভাষা কোন মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখো খুব ভালো একটা প্রশ্ন করছো মাগদি, প্রাকৃত কি? প্রথমে দেখো প্রাকৃত কি। আলহামদুলিল্লাহ, প্রাকৃত কি দেখো, এই যে দেখো, এই যে চন্দ্র, এই যে চন্দ্র, এটা চাঁদ, এই চন্দ্রটা হলো তৎসম, তৎসম। দশ সেকেন্ড। এই চন্দ্রটা হলো প্রাকৃত, তদ্ভব বা খাঁটি বাংলা, খাঁটি বাংলা, খেয়াল করো। এই চন্দ্রটা হলো তৎসম। 10 সেকেন্ড একটু সময় দাও আমাকে।
চরি। এই চন্দ্রটা হলো তৎসম, চন্দ্রটা হলো প্রাকৃত, আরও পরিবর্তন হয়ে গেল চাঁদ। এই চাঁদ হলো তদ্ভব বা খাঁটি বাংলা। কোন শব্দটাকে খাঁটি বাংলা বলা হয়? এই তদ্ভব শব্দটাকে খাঁটি বাংলা বলা হয়। চাঁদ তদ্ভব বা খাঁটি বাংলা। তাহলে চন্দ্র চাঁদ ঠিক ওই রকম এটা প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন এই প্রাকৃত মানে সাধারণ মানুষ, সমাজের সর্বনিম্ন চারী, যারা ডোম চণ্ডাল নিম্ন আয়ের মানুষ ছিল তাদেরকে প্রাকৃত বলা হতো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা ভাষায় এসেছে মাগধী প্রাকৃতকে, মগধ অঞ্চলে যে মানুষগুলো বাস করত। যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে বাংলাদেশে এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে, গৌড়ীয় প্রাকৃত থেকে। এটা হলো খ্রিস্ট 7ম শতক, দ্যাট মিন 650। এটা বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে বাংলা ভাষায় এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে 650, দ্যাট মিন খ্রিস্ট 7ম শতক। অর্থাৎ গৌড় অঞ্চলে যে সাধারণ মানুষগুলো বাস করতেন, ডোম চণ্ডাল ব্যাদ শিকারী। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন না, বাংলা ভাষায় এসেছে মাগধী প্রাকৃত থেকে, মাগধী মগধ অঞ্চলের, তখন তো তোমরা জানো মাগধী প্রাকৃত থেকে। এটা হলো খ্রিস্ট 10ম শতক, 950, দ্যাট মিন 10ম শতক। এটা বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে গৌড় অঞ্চলে যে সাধারণ মানুষগুলো বাস করতো তাদেরকে বলা হতো গৌড়ীয় প্রাকৃত, মগধ অঞ্চলে যে সাধারণ মানুষগুলো বাস করতো তাদেরকে বলা হতো মাগধী প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে বাংলাদেশের গৌড়ীয় প্রাকৃত থেকে আর মাগধী, ঠিক আছে। মাঝের অংশটা প্রাকৃত। এবার ক্লিয়ার তোমাদের কাছে। এবার তোমরা সেলসির উচ্চ মধ্য নিম্ন এটা দেখো, উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন, এই যে বর্ণগুলো যে উচ্চারণ হয়। আর আরেকটা হলো দেখো কি হয়, এই দেখো উচ্চ যেটা হয় বর্ণগুলো আমি দেখি তোমাকে। এটা দেখাই দিই, দেখো উচ্চ থেকে যেটা উচ্চারণ হয় এটা তোমরা একটু পড়ে নিবা। এটা আমি একদম হাতে কলমের কারণে ল্যাবরেটরি ছাড়া, ঠিক আছে। দেখো এই যে রস্যই উচ্চারণ, দেখো রস্যই জীবের অবস্থানটা কোথায়, কিন্তু এটা হাতে কলমে মেলে না আসলে। এটা ওনারা ল্যাবরেটরিতে দেখেছেন রস্যই তোমরা নিয়ে মুখস্থ করে দেখো, রস্যই একটু উচ্চ, ঠিক আছে। উচ্চ মধ্য কি দেখো এ ও, ঠিক আছে। এটা উচ্চ মধ্য ও, জীবের অবস্থানটা দেখো, ঠিক আছে। তারপরে এতে যে বলে অ। আর নিম্নকে একদম নিম্ন থেকে কি হয় উচ্চারণ হয়, ওনারা দেখেছে অর্থাৎ জীবের অবস্থানের উপরে তারা দেখছে, মানে উচ্চারণটা কোথা থেকে হচ্ছে। এটা জীব যখন এই দেখো উচ্চ সামনে যাচ্ছে জীব, এবার জীব একটু পিছনে। এটা লাইব্রেরিতে দেখছি আমি, এটা হাতে করে মিলাতে পারবো না, এই জন্য আমি এটা দেখাতে চাচ্ছিলাম না। তারপর অ, তাহলে উচ্চ কি, হ্রস্বই হলো উচ্চ, ও হলো উচ্চ মধ্য, নিম্ন মধ্য হলো অ, আর নিম্ন হলো এটুকু পারবো না, এটা হলো স্বরবর্ণের অবস্থান অনুযায়ী আর কি। আচ্ছা
ওই যে অক্ষর দুইটা, এটা বর্ণ 50টা, কিন্তু বাংলা বর্ণমালা একটি, বর্ণ কয়টি? বর্ণ 50টি। আর বর্ণ কয়টি? 50টি। বর্ণমালা কয়টি? বর্ণ 50টি। আর বর্ণমালা কয়টি বলো তো? একটি কিন্তু। আর অক্ষর দুইটি, ওইটা আবার ছন্দ অলঙ্কার রসে তোমাদেরকে দেখাবো না। ছন্দ অলঙ্কার রস আমাদের একটা অক্ষরই আছে, ছন্দ অলঙ্কার রস। ওইখানে বলা আছে যে আমাদের এই যে অক্ষর দুইটি, একটা বদ্যাক্ষর মুক্তাক্ষর, একটা হাতে কলম দেখুন, অক্ষর দুইটি। অক্ষর অর্থাৎ বাকযন্ত্র স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিশ্বাস হলো অক্ষর। অক্ষর হলো দুইটি, দুইটি। এক বদ্যাক্ষর, এটা আসছে বিভিন্ন পরীক্ষায়, এক বদ্যাক্ষর। আর বদ্যাক্ষর একটা হলো ব্যঞ্জন অন্ত, অন্তে ব্যঞ্জন উচ্চারণ হলে বদ্যাক্ষর হয়। এগুলো নিয়ে পরে ডিটেলস আলোচনা করব না। আর একটা দুই হলো মুক্তাক্ষর, এই মুক্তাক্ষরের আর একটা নাম হলো স্বরান্ত। স্বরান্ত তখন ছন্দ অলঙ্কার আসে দেখাবো না। অন্তের স্বর উচ্চারণ হলে বদ্যাক্ষর হয়, মুক্তাক্ষর হয়। আর অন্তে ব্যঞ্জন উচ্চারণ হলে বদ্যাক্ষর হয়। ঠিক আছে, আজকে বরং এই পর্যন্ত থাকবে। তোমরা যদি বলো আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে, পরে আবার এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে না। তোমরা এই 1.5 ঘন্টার ক্লাসটা পুরো উপভোগ করেছো, থ্যাঙ্কস। ভাষা ধ্বনি বর্ণের মতো একটি জটিল ক্লাসে এই অক্ষরগুলো নিয়ে আমরা পরে, বদ্যাক্ষর মানে বন্ধ যাবো, হঠাৎ দয়ে বাত রাত, আর মুক্তাক্ষরে মুখ খুলে যাবে, এটা তখন আমরা দেখাবো না। আমি বনো ফুল গো ছন্দে ছন্দে, দেখো মুক্ত খুলে যাবে। আজকে এই পর্যন্ত, সবার জন্য শুভরাত্রি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই। ক্লাস ভালো লেগেছে তোমাদের? গ্রামার কেমন লেগেছে বলো? আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস, থ্যাঙ্কস। আশা করি পুরো ক্লাসটা দেখলে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ঝামেলা হবে না। নাম রেখেছি কোমল দান্ডার, এটা বিষ্ণুদে, বিষ্ণুদে।